তুই শেষ পর্যন্ত সেই ছেলেকে বিয়ে করলি যার সাথে তোর বোনের বিয়ের কথা ছিল। ছি ছি, কিভাবে পারলি এটা? আমার ভাবতেও কেমন লাগতেছে। তুই নির্লজ্জ বেহায়া হলি কবে থেকে? এত লোভ তোর? কি সমস্যা ছিল পুরুষ লাগতো তোর? মামির এসব বাজে কথার জবাব দিলাম না, কারণ সব প্রশ্নের উত্তর হয় না। উত্তর দেওয়ার প্রয়োজনও পড়ল না। নিতু ঘরে আসল। ভাবি তোমাকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়া বাইরে অপেক্ষা করছে, চলো, নিতু বলল। হুম চলো। দরজার দিকে এগোতেই পিছন থেকে মামি বলল, এত নির্লজ্জ মেয়ে দেখিনি বাপু। ভাগ্যিস এই মেয়ে আমার ঘরে আসেনি, নইলে এই কাজের জন্য তাকে মেরে ফেলতাম। প্রত্যুত্তরে তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে এগিয়ে গেলাম। বাইরে মানুষই ভিড় করেছে মজা নিতে। বুঝেছি কারণটা আমি ভালো করেই, কিন্তু করার কিছু নেই, আমি কাজটাই এমন করেছি। গাড়িতে উঠে পড়ো বউ, আরাব বলল। আরাবের কথাটা মনে হলো তাচ্ছিল্য করে বলা। তবুও কথা না বলে উঠে পড়লাম, কারণ জায়গাটা ছাড়াই আমার পক্ষে ভালো। গেলে হয়তো কটু কথাগুলোর আঘাত পাওয়া একটু হলেও তো কমবে। গাড়ি চলতে শুরু করল। সব বউ বিয়ের সময় চোখের পানির সাথে বিদায় হয়, কিন্তু আমি বিদায় হচ্ছি মুখে হাসি নিয়ে। হাহা, নির্লজ্জরা তো এত সহজে কাঁদে না। পাশে আমার স্বামী আরাব। শুধু স্বামী বললে ভুল হবে, আমার টেম্পরারি স্বামী আরাব। ধন্যবাদ কথা রাখার জন্য। চিন্তা করো না, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না। আমি খুব জলদি তোমাকে মুক্তি দিয়ে দিব, আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, এই কাজের জন্য তোমার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মি আরাব, আপনি তখন কোনো উপায়ও রাখেননি আমার সামনে বিয়েটা করা ছাড়া। আরাব হাসল, তার হাসিমাখা মুখটা আমাকে যেন বারবার বলছিল পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষের হাসি এটা। আরাব আমার কথার আর প্রতি উত্তর দিল না। আরাবের বাড়িতে গিয়ে দেখি তার মা বাইরে দাঁড়িয়ে। এই মেয়ে কোনো মতেই এই বাড়িতে ঢুকবে না, নাজিয়া চৌধুরী বলে উঠলেন। আরাব জবাব দিল, আদিরা এখানেই থাকবে মিসেস চৌধুরী। আরাব, আমি বলছি ও এখানে থাকবে না। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, ও আমার ওয়াইফ, আর আপনার কথা মতো আমি তো ওকে ছাড়ে দিতে পারি না। আজ তোকে পেটে ধরলে আমার কথা ঠিক শুনতি। এই তো ঠিক বলছেন, তা জানেনই যখন, তাহলে আবার বলতে আসতেছেন কেন? সাইড দেন, আমরা টায়ার্ড। নাজিয়া চৌধুরী আর কিছু বললেন না। জানেন হয়তো আরাবের সাথে পারবেন না, তাই আরাবের ঘরে গিয়েই আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতেই কান্না পেল। আমি তো এমন জীবন চাইনি। কেন এমন হলো আমার সাথে? শাওয়ার ছেড়ে অনেকটা সময় কাঁদলাম। বের হওয়ার সময় মনে পড়ল আমি তাড়াতাড়ি করতে গিয়ে কাপড় নেইনি। বাইরে আরাব টোকা দিল, বাইরে কাপড় আছে, আমি জানি তুমি নেওনি, পরে নিও, আমি বাইরে যাচ্ছি। কিছু সময় পর বাইরে আসলাম। আম্মুর কথা খুব মনে পড়ছে। ফোনটাও সাথে নেই যে তাকে জানাবো। জানি মামি হয়তো সব বলছে, হয়তো সাথে আরো অনেক কথা বানিয়েও, কিন্তু আমার কিছু করার নেই। আরাব ফোনে কথা বলতে বলতে ভিতরে আসলো, তার কথাগুলো কানে আসলো কিছু। এরকম কিছুই হবে না এলিনা। ইউ নো মি, আর তোমার বিলিভ না হলে তুমি আদিরার সাথে কথা বলো। আই নো ইউ বিলিভ মি বেবি। আই লাভ ইউ টু। আরাব কথা শেষ করে আমার দিকে তাকালো। শুনো, তুমি সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় কেন শুয়ে পড়ব? আমি বিছানায় ঘুমাবো, আরাবকে বললাম। হোয়াট? জি, আপনি সোফায় ঘুমান আর আমি বিছানায়। কোনো কথা না।
জোর করে বিয়ে করছেন। ওটায় আপনার কথা পূরণ হইছে, কিন্তু এখন এই বিষয়ে আমার কথা পূর্ণ হবে। আর ইউ সিরিয়াস? তুমি এখনো আমার সাথে ঝগড়া করছো? তো কি ফুটবল খেলব? শুনেন মি আরাব, আমি আর 5 জনের মতো না যে কেঁদে কেঁদে বুক ভাসাব। আপনার একটা কাজ করার জন্য আমাকে টেম্পোরারি ভাবে বিয়ে করছেন, ভালো কথা। আপনার কাজ হবে ঠিক, কিন্তু আগামী যতদিন আমি এখানে থাকব আপনার জীবন আমি পুরাই তেজপাতা করব। জাস্ট ওয়েট এন্ড সি। আরাব আমার কথায় গুরুত্ব দিল না, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও যা চাই তা পাই মিস আদিরা। সো জেদ করিও না, যাও সোফায় শুয়ে পড়ো। যেখানে আমি থাকতে পারবো না আপনিও পারবেন না। চান্স দিছিলাম, এখন তাও পাবেন না। এখন মাটিতে শুয়ে পড়ুন। এটা বলেই বিছানায় পানি ঢালে দিলাম। আরাব এই কাজের জন্য প্রস্তুত ছিল না। ভাবলাম আমাকে শাস্তি দিবে, কিন্তু আরাব অবাক করার মতো একটা কাজ করল। ও আমার দিকে একটা রাগী লুক দিয়ে মাটিতে শুয়ে পড়ল। আমি জয়ী হওয়ার মতো লুক দিয়ে সোফায় শুয়ে পড়লাম। কাল কি হবে জানি না, আমার বাড়ির অবস্থাও জানি না। এখনো মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন, চোখ মেললেই শেষ হয়ে যাবে। কিন্তু মিথ্যে সান্ত্বনা কেন যেন মনকে শান্ত করছে না। আমার মন আমাকে বারবার বলছে আজ এখানে না আসলে এত কিছু কখনোই হতো না। কয়েক সপ্তাহ আগে মামির বাড়ি এসেছিলাম কলেজ ছুটি থাকার কারণে। আসার পথে রাস্তায় একটা গাড়িকে আটকে থাকতে দেখে এগিয়ে গেলাম। সামনে গরু ছিল, না কেউ বের হচ্ছে না রাস্তা বদলাচ্ছে, একটানা গাড়ি থেকে হর্ন বাজিয়েই যাচ্ছিল। ড্রাইভার, গিয়ে গাড়ির জানালায় টোকা মারলাম। কি চাই? আরাব কাজ সরাল। আপনি পাগল ছাগল? হোয়াট ডু ইউ মিন? যা বুঝলেন সেটাই মিন করলাম। পাগল না হলে এত হর্ন বাজায় কে গরুর পিছনে বসে? গরু কি আপনার ট্রাফিক রুল দেখে আসছে? যে হর্ন বাজালে বলবে, ও সরি জেন্টেলম্যান, প্লিজ গো প্লিজ গো। বের হয়ে ট্রাই করেন গরু সরানোর। পিছন থেকে কয়েকজন হেসে উঠল আমার কথা শুনে, যদিও আমি দেখতে পাইনি পিছনের কাউকে। কথাটা শুনে আরাব ঠিক থাকতে পারেনি, রেগে বলল, আপনার কি সমস্যা? শব্দ দূষণ ঘটাচ্ছেন আর আমি বললে দোষ? আর আমি তো আপনাদের সাহায্য করতেই বললাম। আজকাল ভালো মানুষের দাম নাই। জ্ঞানী মানুষ ঠিকই বলে মানুষের সাহায্য করতে নাই, আর সে যদি লাল শার্ট প্যান্ট পরা বাদর মার্কা ড্রাইভার হয় তাহলে তো আরও করার দরকার নাই। কথাটা বলে সেখান থেকে কেটে পড়লাম, না হলে সামনে যে আমার কপালে বহুত বড় দুঃখ তা আমি বুঝতে ঠিকই পারছিলাম। মামার বাড়ি গিয়ে দেখি মামি রান্না করছে। কি গো শিলা পাথর, কি করো? মামিকে উদ্দেশ্য করে, আদিরা তুই আমার নাম সঠিকভাবে নেওয়া কবে শুরু করবি? যেদিন তুমি ভালো মানুষ হবা। কি বললি? আই ওয়াজ জাস্ট জোকিং, এটা কই নাই। সত্যি কইছি। যাও ছাড়ো, ক্ষুধা লাগছে, খাবার দেও। দাঁড়া দিচ্ছি। শুন, বাড়িতে মেহমান আসবে। আমার মামাতো বোন হয়, ওর সামনে উল্টা পাল্টা কিছু বলবি না, ঠিক আছে? যথাগা শিলা পাথর। ওদের সামনে আমাকে খালি মামি বলবি, নইলে দেখিস তোর মামার কাছে বিচার দিব। দাওগা, আমিও কমু তুমি আমারে খাইতে দেওনি।
এই বয়সে তুমি আরেকটা ব্যাডারে পটাইয়া পালাইতে চাও আমার বেচারা মামাকে মায়েরা। কি বললি? বারবার শুনতে কি ভাল লাগে? আচ্ছা যাও, বাদ দেও, কিছু কমু না তোমার মেহমানদের সামনে। খেয়ে পুকুর পাড়ে দেখি পাশের বাড়ির পিচ্চি কাদা দিয়ে খেলতেছে। আমি দৌড়ে চলে গেলাম ওখানে। ওরে বহুত কিউট লাগতেছিল, এমনটা না, লিলিপুট আমার রুমাল নিয়া খেলতেছিল। এইটা দেখে ওখানে গিয়ে পিচ্চিরে কাদায় লুটুপুটু বানায় দিলাম। মনে একটু শান্তি আসতেছিল। পিচ্চি ভয়ে দৌড়, কিন্তু আমার প্রতিশোধ পূরণ হয়নি। আমিও পিচ্চির পিছনে দৌড়াতে গিয়ে হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। চোখ তুলে তাকিয়ে দেখি আরাব ছিল আর আমার হাতের কাদা তার জামাকাপড়ে লাগে গেছিল। সরি লাল শার্টওয়ালা ড্রাইভার। হোয়াট এই স্টুপিড, আমাকে এই নামে ডাকা অফ কর। আর কি করলা এটা? দেখেন না? ওয়েট। বাকি কাদাগুলো আরাভের শার্টে মুছে বললাম, এই যে এটা করছি এর জন্য আমারে মাফ কইরা দেন প্লিজ। ইউ ইডিয়েট, আমার শার্টের কি করলা তুমি? তার কথার উত্তর দিতে যাবট এমন সময় দেখি পাশের বাসার বাচ্চাটার মা আসতেছে। হায়রে খাইছে ভয়, আরাভের কথার উত্তর না দিয়েই দৌড় দেই সেদিন। আরাব ছিল আমার মামির সেই বোনটার ছেলে। ছেলে বললে ভুল, সৎ ছেলে। যদিও ভাবতাম নিজের ছেলে বা সৎ ছেলে, যাই হোক ছেলে তো ছেলে, কিন্তু না, আরাভের কাছে এ দুটো জিনিসেরই ভিন্ন মানে। যা সে আমাকে বুঝাইল। আর এই ভিন্ন জিনিসটা যে একজনের জীবন অনেক সময় শেষ করে দেয় তাও বুঝায় দিল আরাভ আজ আমাকে বিয়ে করে। জোর করে বিয়েটা হলেও সবার মতে আমি নাবার হবু বরকে হিংসা করে কেড়েছি। নির্লজ্জ একটা মেয়ে আমার ছেলেকে ফাঁসায় বিয়ে করছে। বুঝিসই তো কেমন ধরনের মেয়ে হলে সেই ছেলেকে বিয়ে করে যার সাথে তার বোনের বিয়ের কথা চলছে। বেহায়া মেয়ে বড়লোক ছেলে পাইছে, ফাঁসায় নিছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে বাইরে থেকে এই কথাগুলো কানে আসলো। আমাকে শুনিয়েই যে আমার সাময়িক শাশুড়ি কথাগুলো বলছেন তা আমার বুঝার বাকি নেই, কিন্তু আমার এখন কিছুই করার নেই। তার কথা তাই উপেক্ষা করলাম। আরাভের দিকে তাকালাম, দেখেই মনে হচ্ছে তার কোনো চিন্তা নেই। তার চেহারা দেখে এখন কেউই বলবে না এই লোকটা একটা মেয়েকে বাধ্য করতে পারে বিয়ের জন্য। মাথায় একটা বিষয় আসলো, সাথে সাথে এক মগ ঠান্ডা পানি ঢেলে দিলাম আরাভের গায়ে। ঘটনাটার জন্য ও কোনো মতেই প্রস্তুত ছিল না, হকচকিয়ে উঠে এদিক ওদিক তাকিয়ে বিষয়টা বুঝার চেষ্টা করল। এদিক এদিক কারে খুঁজেন আমি ঢালছি, এদিক দেখেন আপনার সাময়িক স্ত্রী। এই রকম চিপ বিহেভ তুমি ছাড়া যে আর কেউ করবে না এটা আমি ভালো করেই জানি আদিরা। এগুলো কেমন কাজ? যে যেমন তার সাথে আমি তেমনই করব। জীবন তো বরবাদ করছেন, আপনাকে তো ছাড় দেওয়া যায় না। এইটুকু বলে আরেক মগ পানি আরাভের গায়ে ঢেলে দিলাম। আদিরা ঠিক হচ্ছে না, কিন্তু এসব ফল খারাপ হবে এসবের, আমাকে ঠাটিয়ে আরাব বলল। ভালোর আর কি দেখাইছেন এখন পর্যন্ত, তাই খারাপই হোক, এইটা বলেই আবার আরাভের গায়ে পানি ঢালে দিলাম। হঠাৎ করে আরাব উঠে বসল আর আমার হাত দুটো ধরে ফেলল। বারবার তুমি আমার 12টা বাজাবা তা তো আমি হতে দিব না, টেম্পরারি বউ। আরাব হাত ছাড়ুন। কেন গো, এত সময় পানি দিয়ে খেলতে তো তোমার খুব ভালো লাগছিল। এখন আমি তোমাকে ভেজার মজা দেখাই সকাল সকাল। এটুকু বলেই আরাব বাকি সব পানি আমার মাথায় ঢালে দিল। আরাবও যে এমনটা করতে পারে তা আমার একদম ধারণা ছিল না। যে যেমন তার সাথে তেমন আরাব চৌধুরীও করতে জানে, বুঝলে আদিরা। আপনার কখনো ভালো হবে না দেখিয়েন, আপনার উপর তেলাপোকা কুতকুত খেলবে, ইঁদুর কানামাছি খেলবে, মিলাই নিয়েন, আরাবকে উদ্দেশ্য করে বললাম। আরাব এগুলো শুনে আমার দিকে একটা লুক নিয়ে তাকালো,
সে যে মোটেও খুশি হলো না এটা ভালো করেই জানি, কিন্তু তার রাগী লুক আমাকে ভয় দেখাচ্ছিল, তাই মানে মানে কেটে পড়লাম। তাড়াতাড়ি রেডি হয়ে বের হব, কিন্তু ভিতরেই আটকে পড়লাম, কারণ তাড়াতাড়ি করতে গিয়ে সালোয়ারের জায়গায় যে শাড়ি আনছি তা পরে বুঝলাম শাড়িটা যে কোনো মতেই আমার না, ভালো করেই জানি, কারণ আমি শাড়ি পরতেই পারি না। ভিতরে আমি চুপচাপ ভাবতেছি বাইরে কিভাবে বের হব। দরজাটা একটু ফাঁকা করে দেখলাম না, আরাব নেই। কোনোমতে শাড়িটা পেঁচিয়ে বের হলাম, তখনই আরাব আমার সামনে এসে দাঁড়াল। তার এই আশাটা মোটেও আমি আশা করিনি। এমনি ছিলাম যেমনে তেমনে শাড়ি পরে, তার উপর আরাবকে দেখে আমি পুরাই উস্টা খেলাম। তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিলাম পরার আগেই, কিন্তু না পড়লাম না। আরাব আমার হাত ধরে ফেলল। আরাব আর আমার দ্বিতীয় এমন অবস্থা আগের বার হয়েছিল মামার বাড়িতে। যেদিন তারা এসেছিল আমি ওই দিন রাতে নাজিয়া চৌধুরীকে দেখলাম মেঝেতে বসে কিছু একটা করছে। গল্পের বইয়ে পড়ছিলাম ভূতেরা মাঝে মাঝে নতুন মেহমানদের বশ করে ফেলে, তাই উকি ঝুঁকি মারতে লাগলাম। সেই সময় আরাব হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে বলে, কি করছেন আপনি এখানে? হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, তাই ফলস্বরূপ পড়ে যেতে ধরলাম। তখন আরাব হাতটা ধরেছিল। মুভির মতো পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজেনি, বেজেছিল নাজিয়া চৌধুরীর কথা, কি হচ্ছে এখানে, আর তুমি আরমান দুলাভাইয়ের বোনের মেয়ে না? জি আন্টি, ওভাবে লটকেই জবাব দিলাম। এভাবে আছো কেন? আর আরাব এভাবে ধরে আছো কেন ওকে? ঠিক তো, ছাড়ুন আমাকে, আমি বললাম। সাথে সাথে আরাব ছেড়ে দিয়েছিল। ফল হিসেবে আমার কোমর পেয়েছিল এক গুচ্ছ ব্যথা। পড়ে যেতে ধরছিল বলে ধরেছিলাম, এর বেশি না মিস যেই হন। তখন আর কিছু বললাম না। নাজিয়া চৌধুরীর সাথে কিছু কথা বললাম। তারপর তিনি তার ঘরে চলে গিয়েছিল। আরাব ওখানেই দাঁড়িয়েছিল। আদিরা নাম। আর ধন্যবাদ মি আবল তাবলো। হোয়াট? জি সরুন, আমি যাব। আপনার মতো লোকের সামনে কম থাকা ভালো। আপনার সাথে কথা বলার ইচ্ছা আমারও নাই। হ্যাঁ, আমি তো কাঁদতেছি, শহুরে বানরের সাথে কথা বলতে মনে হয়। আপনি কিন্তু বেশি করতেছেন আর আমাকে অপমানও করতেছেন। হুহাহা চালাক আছেন। যাই হোক, আমি ঘুমামো, আপনি থাকেন হবু লাল বানর জিজু। এটুকু বলে সেদিন কেটে পড়েছিলাম। পিছনে হয়তো আরাব কিছু বলেছিল, শুনতে পাইনি। সেদিনকার মতো আজও পরিস্থিতি কিছুটা একই। খালি পার্থক্য আজ আমি তার টেম্পরারি স্ত্রী। আরাব আমাকে উদ্দেশ্য করে বলল, কি আজও ছেড়ে দিব? আপনি না ছিলেন, না আসলেন কেন? আর তুলেন আমাকে, আজ যদি ছাড়েন দেখিয়েন, আমি কিন্তু আপনার হাত পা ভাঙ্গে দিব। তাহলে তো ছাড়তেই হবে। প্লিজ না, এমনি এই শাড়ি ঠিক নাই, পরে দেখা গেল যা আছে তাও যাবে, গা ছাড়িয়েন না। আরাব হাসবে না কাঁদবে বুঝতে পেল না, কিন্তু আমাকে তুলে দাঁড় করাল। কিছু সময় আমার দিকে তাকায় হো হো করে হাসা শুরু করে দিল। এভাবে কি শাড়ি পরে? আর আপনি এই শাড়ি পেলেন কই? আমি পরি। এটা নিউ স্টাইল, বুঝলেন? বুঝবেন কিভাবে? আপনি কি মেয়ে নাকি যে বুঝবেন? হইছে, কথার জালে ফাঁসাতে হবে না। শাড়ি পরতে পারেন না বুঝছি। তো বুঝছেন তো চুপ থাকুন, আমারে পচান কেন? আম্মু কোনোদিন পরতে কয়নি। চাইলে বলছে বিয়ের পর পরিস। এই জন্য শিখাই হয়নি। আর শাড়িটা কই জানি পাইছি, মেবি ড্রয়ারে পাশে আমার কামিজ ছিল, ভুলে এটা নিয়ে ফেলছি। সরি। আর হ্যাঁ, পারি না শাড়ি পরতে। দেন আমি পরিয়ে দিচ্ছি। না, একদম না। আপনি ধরবেন না আমাকে।
হুশ বলছি না পোড়ায় দিব চুপচাপ দাঁড়ান। এটা ভুল হবে আপনি তো ভুল না বুঝলে আর আমার অধিকার আছে। যেমনই হোক ইসলাম মতে আর আইনমতে এখন আমি তোমার স্বামী। হোক তা সাময়িক। এই বলে আরাব আমাকে শাড়ি পরিয়ে দিল। সে কুচি ঠিক করছে আর আমি ভাবছি তার আবার কি হলো। আরাব আমাকে শাড়িটা পরিয়ে দিল। তারপর একদৃষ্টিতে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকল। তোমাকে একদম বউ বউ লাগছে। কন্ত কি কই আপনারে? নিজেই বললেন বউ নাকি সাময়িক হলেও তাহলে বউকে তো বউই লাগবে, আফ্রিকান ঘোড়া না। বড্ড কথা বলো তুমি আদিরা, আর সরি কিছু মনে করো না। এটা আমার মায়ের শাড়ি ছিল। সে যাওয়ার পর এটা কেউ পরেনি। আজ তোমাকে পরতে দেখে খুব ইচ্ছে হলো শাড়িটা ঠিক করে দেওয়ার। চিন্তা করো না, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু জলদি সব ঠিক করে তোমার লাইফ আগের মতো করে দিব। আর তোমার বাবা মায়ের চিন্তা করছিলাম মনে হলো। চিন্তা করো না, তাদের সাথে কথা বলেছি। তারা জানে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। একটু জোর যে আমি করছি তা বলছি, কিন্তু কেমন জোর তা আর বলিনি, কারণ তাতে বিষয় খারাপ হয়ে যাবে। তৈরি থেকো, আজ তারা আসবেন দুপুরে। সবসময় পরিস্থিতি নিজের ফেভারে আনেন আপনি, তাই না? কি বলতে চাচ্ছ? কিছু না। ওদিন আমার পরিবারের মানুষ এসেছিল। নাজিয়া চৌধুরী কথা শোনাতে গেছিল, কিন্তু আরাব তাকে চুপ করাই দেয়। আপনি এলিনাকে ভালোবাসেন, আপনার সৎ মাকে ঘৃণা করেন। সব বুঝলাম, কিন্তু এখানে আমার কাজ কি? তাহলে আমাকে এভাবে বিয়ে করলেন কেন? এলিনাকে বিয়ে করলেও তো আপনার মা এমনি রাগ করত এবং হেরে যেত, তাহলে আমার সাথেই এমন করলেন কেন? আচ্ছা সত্যি বলেন তো, আপনি কি শুধু আপনার সৎমাকে শাস্তি দিতেই আমাকে বিয়ে করেছেন নাকি অন্য কিছু? আরাবকে প্রশ্ন করলাম। এই মেয়ে তোমাকে না বলছি তোমার মতো থাকতে। যেই কারণই হোক এই বিয়েটা শুধুই একটা কাজ পূর্ণ করতে, এর বেশি তোমাকে জানতেও হবে না, তোমার জানার অধিকারও নাই। এসব নিয়ে ঘাটতে আসিও না। আমি যা বলি তা করো, নইলে আমি কি করব তুমি জানো। আরাবের কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে চলে গেল। কেন যেন মনে হলো আরাব কিছু একটা লুকাচ্ছে। যাই হোক, আমার কাজ যতটুকু তা করাই ভালো। এখানে আমি নিজেও নিজের একটা কাজ পূর্ণ করতেই আছি। দুপুরের দিকে রান্নাঘরের দিকে এগোবো এমন সময় ডাইনিং রুমে নাজিয়া চৌধুরী মানে আমার টেম্পরারি শাশুড়িকে দেখলাম ফোন গুতাচ্ছে। এইদিকে আমার ফোন ভাঙ্গে গেছে আর শাশুড়ি মা দেখি কি সুন্দর ফোন গুতাচ্ছে। চলে গেলাম তাকে জ্বালাইতে। মা কি করেন? এই মেয়ে তুমি এখানে কেন? আর আমাকে মা বলবা না, আমি তোমাকে আমার কেউ মানি না বুঝলে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তাহলে আপনাকে কি বলে ডাকবো? কিছু না। ওকে, কিছু না। কি করেন? এই মেয়ে আমাকে পাগল বানাতে আসবা না। আপনার পা তো লম্বা, আমি হাতুড়ি ছাড়া তো আর গোল করতে পারবো না। কিছু না। এই মেয়ে চুপ কি শুরু করছো? হ্যাঁ, আর এসব নেকি নেকি কথায় আমার মন জয় করতেও পারবা না। আর মাথায় রাখো, তোমাকে আর তোমার ওই স্বামীকেও আমি বের করব। আমার কথা না শোনার শাস্তি তোমার স্বামী তো পাবেই। উনি শুধু আমার স্বামী না, উনি আপনারও সন্তান। আমার সন্তান শুধু নিতু আর কেউ না। জন্ম দিলেই সন্তান হয় এটা কিন্তু কোথাও লিখা নাই। মা যাই হোক, সবাই সবকিছু বুঝে না, আর আপনাকে আমি মাই বলবো। কারণ মা তো মাই, হোক সে শাশুড়ি বা আপনার মতে পর শাশুড়ি। আমি বিকেলের জন্য কিছু বানাবো, আপনার কিছু লাগবে? নাজিয়া চৌধুরী কিছু না বলে রেগে চলে গেল। তিনি রেগে আছেন ভালো করেই বুঝছি, কিন্তু আমি আমার কাজ করব। আমার কাজ শুধু তাকে ঝালানো না, বরং তাকে আরাবের মা করে তোলা আর আরাবকে শিখানো যে জীবন কি।
নিজের কাছে প্রতিজ্ঞা করলাম। রাতে আরাব ঘরে আসলো। আদিরা এলিনা তোমার সাথে কথা বলবে। কেন, আপনার গফের সাথে আমি কি কথা বলবো? ঝগড়া হয়ে যাবে কথা বললে। ঝগড়া না করে কথা বলো। ও ইনসিকিউর ফিল করতেছে, সো ডু ইট হোয়াটাই সে, তোমাকে তোমার এই কাজের মূল্য আমি দিয়ে দিব। সবকিছু টাকায় ক্রয় হয় না মিয়ারাব। তুমি তো টাকাই ক্রয় হইছ, হাহা, তোমার মুখে এগুলো মানায় না। যাই হোক, ওই টাকাগুলো তোমার প্রেমিককে দিছ তো? তার জন্যই তো এত কিছু। হাহা, এসব আপনাকে জানতে হবে না। আর হ্যাঁ, আমি টাকার জন্য ক্রয় হয়েছি ঠিক, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আর হ্যাঁ, টাকাটা যেখানে যাওয়ার আমি পৌঁছে দিয়েছি। দেন, আপনার এলিনার সাথে কথা বলতেছি। হ্যাঁ আরাব, আর আমার মধ্যে একটা ডিলও আছে যার কারণটা সঠিকভাবে আরাব জানে না, আর আমি জানাতেও চাই না। এলিনার সাথে সেদিন কিছুটা কথা বলে তাকে সিকিউর ফিল করালাম, কিন্তু আমি ভালো করেই বুঝেছি যে এলিনা এত বেশি আমাকে পছন্দ করে না। নিজের ভালোবাসার মানুষের জীবনে অন্য কাউকে কেউ কিভাবে সহ্য করবে, তাই তার এই ব্যবহার আর ভাবনাটা যে স্বাভাবিক তা আমি জানি। রাতে ঘুমানোর আগে আপনি বিছানায় শুয়ে পড়ুন মি আরাব। বাহাজ দিচ্ছ যে? না, মনে হলো মানুষের উপর এত জোর করে লাভ কি যখন তা সাময়িক। আর আজ আপনার আর আমার বিয়ে তো শুধু আপনার লক্ষ্য পূরণে হয়নি, আমারও স্বার্থ আছে বলে হয়েছে। কিছু হয়েছে? না। আদিরা, চলো আজ আমরা আমাদের নিজেদের একটু জানি। সাময়িক সম্পর্কটার দ্বারা মিসেস চৌধুরীকে উচিত শিক্ষা দিতে কাজে লাগবে। আরাব মুখে এটা বললেও সে মনে মনে চাচ্ছিল আদিরাকে একটু জানতে, কারণ সে এখনো বুঝে উঠতে পারেনি আদিরা আসলে কেমন। কি জানবেন বলুন? নাম তো জানেন, বয়স 18, বাল্য বিবাহ হতে হতে হল না। নইলে পুলিশ নিশ্চিত জেলে ভরত। তোমার প্রিয় খাবার কি? সব কিছুই যা আম্মুর হাতে বানানো আপনার? আমারও ছিল হয়তো। কথাটা বলেই আরাব মুখটা গম্ভীর করে বসল। আন্টির কথা মনে পড়ছে? হুম। আরে শুনেন, আপনার যখন বাবু হবে উইটা দেখিয়েন মেয়ে হবে, আর আপনাকে আপনার আম্মুর মতো শাসন করবে। তখন আপনার মতো বান্দরটাও মেয়ের জন্য কিউট আর সুইট হয়ে যাবে। এই দেখেন, আমি দোয়া করতেছি আপনার মেয়ে হবে। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা একটা মেয়ে হবে আমার। এলিনা আফারে কমু জলদি দেশে আইতে, উসকে বাদ সাদি, উসকে বাদ বাচ্চা। হুম, ও আসবে না, মনে হয় ওর ওখানেই ভালো লাগে। আরে আসবে, ভালোবাসা সব করাই, তার উপর উনি তো আবার আপনাকে নিয়ে বহুত ইনসিকিওর। মিলায় নিয়েন, কয়েক মাসের মধ্যেই উনি দেশে আসবে, আর চান্স আছে আমাকে 2-1টা বকাও দিবে। শিওর হচ্ছ কিভাবে এত? আদিরা বলতেছে এটা আর আমার 6 সেন্স মিলে যায় বেশিরভাগ। মাঝে মাঝে ভাবি তোমার প্রিয় মানুষটা মনে হয় ভাবে মাঝে মাঝে কি একটা প্রেমিকা পাইছি, খালি বকবক করে। শুনেন, যারা ভালোবাসে তাদের খারাপ অভ্যাসকেও ভালোবাসে। তোমার প্রিয় মানুষের নাম কি? কিছু প্রশ্ন না জানাই থাক। আচ্ছা। এভাবে কিছু কথা বলে তারা সেদিনের মতো কথা শেষ করে ঘুমালো। পরের দিন সকালে উঠেই আরাব দেখল আনহা মাটিতে বসে কিছু একটা করছে। এগিয়ে গিয়ে দেখল বকুল ফুল দিয়ে মালা বানাচ্ছে। কি করছো? দেখছেন না মালা বানাই। এত সকালে? হ্যাঁ, নিতুর জন্য আর আমার জন্য জ্বালাইয়েন না তো। তুমি আর তোমার এসব আজব কাজ, হায় রে। যাই হোক, আজ বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। এটা বলে আরাব চলে গেল। সেদিন শাশুড়ি আম্মুকে জ্বালাতে চেয়েছিলাম খুব, কিন্তু তিনি বাইরে যাওয়ায় পারিনি। নিতু, কি করো? পড়তেছি গো ভাবি। আমার কিছু প্রশ্ন ছিল। হুম, বলো। তোমার আম্মু উনাকে পছন্দ কম করে,
কিন্তু তুমি দেখি আরবকে খুব ভালোবাসো, আর তোমার আব্বু বিদেশ থেকে আসছেন না কেন? বিয়ে হইছে জানার পরেও সবাই সবাইকে ভালোবাসবে তা তো হয় না ভাবি। ভাইকে আমি নিজের ভাই মানি, সেও আমাকে অনেক ভালোবাসে। কথায় আছে না ভাবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তেমনটা ভাইয়ার ক্ষেত্রে। মা দেয়নি তাই পায়নি। ভাইয়াকে আমি ভালোবাসা দিয়েছি তাই পেয়েছি। আর আরেকটা উত্তর পড়ে জানবা। এখন থাকো, আমি কলেজ যাই। আচ্ছা। বিকেলে আরব এসে আমাকে বলল চলো। আমি কালো রঙের থ্রিপিস পরেছি। আরবকে দেখলাম একবার আমার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, তারপর কি জানি ভেবে অন্যদিকে মুখ ঘুরালো। এদিকে আরবের মনে হচ্ছে মেয়েটাকে এত মায়াবী লাগে কেন? কথাগুলো পাগলি পাগলি হলেও কেন যেন মায়া জড়ানো মনে হয়। আমি কি ওর মায় জড়াচ্ছি? না, এটা কেন হবে? এটা হবে না। গাড়ির সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করলাম, কোথায় নিয়ে যাবেন আর কেন? তোমাকে মেরে ফেলতে। কি? হ্যাঁ চলো। না, আমি যাব না। ওমি আরব, আমি তো আপনাকে কিচ্ছু করিনি, আমি তো মারিও নি আপনাকে। হ্যাঁ, একবার পানি ঢালছি তাও ভুলে বাচ্চা ভেবে মাফ করে দেন না। দেখেন আপনি না কত লম্বা, মনও তো অনেক বড় হবে, আপনার মাফ করে দেন প্লিজ, মাইরেন না। আমার তো বিয়েও হয়নি এখনো। না, ভুল হলো, মানে বিয়ে হইছে বাট আসল না। এখনো বাচ্চা নাতি নাতনি হওয়া বাকি, মাইরেন না। আদিরা, দম নেও আর গাড়িতে উঠো, নইলে এখানেই কুটি কুটি করব। আমি তাড়াতাড়ি গাড়িতে বসে পড়লাম। আরব একমনে গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আমার অবস্থা জান যায় জান যায়। টিভিতে দেখছিলাম একবার এক লোক এভাবেই নিয়ে যায় মেরে ফেলে, তাহলে কি এই জন্যই? আল্লাহ গো, আমার ওবার কি হবে? গাড়ি থামতেই আদিরা, নামো। না মাইরেন না প্লিজ, আমি না অনেক ছোট। আদিরা, নামবা কি না? না, আমি মরতে চাই না প্লিজ। উফ, তুমি কি সত্যি পাগল? কেউ কি কাউকে মারতে এভাবে আনে, তাও বলে? আর আমাকে কি তোমার খুনি টাইপ মনে হয়? না মানে আনতেও পারে, ভরসা নাই। হ্যাঁ, মাঝে মাঝে তো খুনি লাগে, কখনো আবার বহুত কিউট লাগে, ইচ্ছা করে কিস দিয়ে দেই, আবার মনে হয় ধরে আছাড় মারি। যখন যেমন লাগে তখন এক একটা ইচ্ছা করে, এই আর কি। আরব কি বলবে বুঝে পাচ্ছে না, একটু চুপ থেকে হো হো করে হেসে উঠল। তুমি সত্যি পারো ভালো হাসাতে আদিরা। তোমার সাথে থেকে আমি বহুত হাসতেছি। ও হ্যাঁ, আর হাসলে আপনাকে একদম পুচকুর মতো লাগে। পুচকু কে? পাশের বাড়ির বিড়াল, বহুত কিউট হোয়াইট হোয়াইট। চুপচাপ ভিতরে চলো। আমরা ভিতরে করতে ঢুকলাম। সেদিন আরব এসেছিল ডিভোর্সের বিষয়ে উকিলের সাথে আগাম কথা বলে নিতে। সম্পর্কটা জানি ভাঙ্গবে, কিন্তু কেন যেন বুকের এক কোণে ব্যথা অনুভূত হচ্ছিল। সাময়িক হলেও স্বামীকে তো স্বামী লাগেই, তাই হয়তো। আরবের মুখটাও কিছুটা ভার মনে হল। না, এমন কেন হবে? উনার জীবনে আমার অস্তিত্ব শুধুই তার স্বার্থ পূরণের বেশি কেন হবে? কোর্ট থেকে বের হয়ে আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন। কোথায়? এই শহরের কোনো নদীর পাড়ে। এখন? হুম প্লিজ। আরব কথা না বাড়িয়ে নিয়ে গেল। কেন যেন মাঝে মাঝে আদিরার কথা মানতে তার ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে পা ডুবিয়ে দিলাম। আপনিও বসুন, ভালো লাগবে। মাঝে মাঝে প্রকৃতির পরশ আমাদের নতুন জিনিস শিখায়। তুমি অনেক আজব আদিরা। জানি। সেদিন একদৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়েছিলাম, আরব কিছু বুঝল না কেন আমি আজ এত চুপচাপ। না বুঝাই ভালো, বুঝলে ভাববে ঢং করি বা লোভ।
সে তো এমনিও আমাকে টাকার লোভী ভাবে। হঠাৎ সামনে একজনকে দেখলাম, হাতে আরেকজনের হাত। আরে এ তো বিয়ের তৃতীয় দিনই ডিভোর্সের কথা বলতে হয়তো খুব কমজন আসে, যার মাঝে আমি আর আরাব দুজন। কোর্টের উকিলও কেমন আড়চোখে তাকাচ্ছিল অবাক হয়ে, কিন্তু এটাই হওয়ার কারণ, এটাই তো আমাদের ডিল। তবুও মন কেন জন সায় দেয় না। হয়তো আরাবের প্রতি দুর্বলতা অনুভব করতে শুরু করছি। মনকে শান্ত করেই নদীর পাড়ে আসা। একজনকে দেখে অবাক হলাম, আরাবকে প্রশ্ন করব এখানে কেন, তখনই সে বলে উঠল, আদিরা আমার দিকে তাকাও। আরাব কথাটা বলেই আমার হাত তার হাতের মুঠোয় ভরল। কিছুটা মায়া ভরা, ভালোবাসা ভরা স্পর্শে আমিও আরাবের মায় পড়ে যাকে দেখলাম তার কথা ভুলে গেলাম। পিছন থেকে একজন বলে উঠল, আরাব তুমি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না? আমার জানা মতে তো এটা সরকারি জায়গা, সবাই আসতে পারে। না, এমন তো বলিনি। এখনো এভাবে কথা বলো, একটুও বদলাওনি। বদলেছি, বিয়ের পর সবাই বদলায়, এই দেখো আমার ওয়াইফোর বদৌলতে বদলে গেছি। আমি বলতে গেলাম, কিন্তু আমরা তো, কথাটা আটকে গেল। আরাব আমার হাত শক্ত করে ধরায়। আহা বাবু, কি বলতেছ, আসো পরিচয় করাই, এ হলো আয়রা, আমার এক্স। একদা নাকি আমাকে ভালোবাসত, আর আয়রা এ হলো মিসেস আরাব চৌধুরী। এটা বলে আরাব কানের কাছে ফিসফিসিয়ে বলল, একে জোলা, ওর সামনে রোমান্টিক কাপলের মতো ব্যবহার করো। আরাবের কথা বুঝে গেলাম। আপুটা আবার বলল, আরাব তুমি এভাবে তোমার ওয়াইফের সামনে? তার কথা আটকায় আমি বললাম, আরে আপু, আমাদের মাঝে কোনো সিক্রেট নাই। এই দেখেন না আমি উনাকে, আর উনি আমাকে কত ভালোবাসে। আরাবকে জোড়ায় ধরে কথাগুলো বললাম। আরাব কিছু বলল না। ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের। রাহুল, তুমি একটু আমার জন্য পানি আনবে, আমি একটু কথা বলি আমার এক্সের ওয়াইফের সাথে। তুমি না হয় এখানেই থাকো আমার এক্স, আই মিন দিস রুড ম্যান এর সাথে। আপুটার পাশে থাকা ছেলেটা মাথা ঝাঁকালো। তার নাম কি তোমার? আদিরা আপনার? আয়রা। কি ভেবে একে বিয়ে করছো? আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে, এরকম একটা বাজে লোকের কবলে পড়লা। কত মিষ্টি মেয়ে তুমি। জানো আমার সাথে সম্পর্কে থাকাকালে ও কত মেয়ের সাথে কত কি করছে। এই জন্যই তো ছাড়ছি আমি তাকে। ও তো আমাকেও রুম ডেটের জন্য, তুমি জানো ও কত মানুষের মন নিয়ে খেলছে। চুপ হয়ে আছো কেন? জানি স্বামীর এমন সত্য জানা কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আপনার বলা শেষ আপু? মানে তোমার বিশ্বাস হচ্ছে না? আরাব একটু এদিকে আসুন। আমার ডাকে আরাব এগিয়ে এলো, সাথে আয়রার প্রেমিকও। তা আয়রা আপু, এখন বলুন। আচ্ছা আমিই বলি, সে যেমনই হোক আমার স্বামী। সে খারাপ হলেও আমি বুঝব, ভালো হলেও, আর সে যাই করুক আগে করেছে এখন না। যদিও আমি মানি সে কিছুই করবে না এমন। যাই হোক, কারো স্ত্রীর কাছে তার স্বামীর নালিশ করবেন না। কারণ আপনার আর এই ভাইয়ার সম্পর্কের মতো আমাদের সম্পর্ক না যে হুজুগে চলব। আপনার যা ভাবার ভাবুন, ওকে নিয়ে আমি জানি ও কেমন। আর আপুর সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে বাড়িতে। আপনি অবশ্যই আসবেন। ও না, আমি ভাবতেছি আপনাকে একেবারে আমার সাথের অনুষ্ঠানে ডাকব। আমার আর ওর বাচ্চার তো আপনি ফুপির মতো হবেন, তাই না আপু? আদিরা, তুমি আমাকে কি অপমান করছো? ওমা, আপনি অপমান বুঝেন? বাইদা রাস্তা যার নাই মান, তার আবার অপমান, কবিতাটা সুন্দর না আপু? রাহুল চলো। যাওয়ার আগে শুনেন না আপু, ভাইয়া আসবেন না, আমাদের বাচ্চার নাম রাখতে আইসেন কিন্তু। দোয়া কইরেন যেন আমাদের যমজ হয়। আচ্ছা।
যেন জুনিয়র উনি আসে। আয়রা নামক মেয়েটা রাগ করে চলে গেল। যমজ বাচ্চা? আরাব আমার দিকে জিজ্ঞাসু কণ্ঠে জিজ্ঞেস করল। লাফাইয়েন না, আপনার বাচ্চার আম্মু হব না, এলিনাই হবে। শুধু তাকে শোনাতে কইছি। আন্নের মতো লুইচ্চা বেডা যে এতগুলো প্রেম করছে তার প্রতি মোর ইচ্ছা নাই। একটু আগে বললা বিলিভ করি, এখন বলো লুচ্চা তুমি কি যে কিছু বুঝি না? কেন, আমি তো আদিরা। চলুন বাড়ি যাই, শাশুমা অপেক্ষা করছে মনে হয়। সে তোমার শাশুমা না, উনি শুধুই নাজিয়া চৌধুরী। আর আপনার মা? সে আমার কেউ না। সৎ মায়ের মাঝেও মা থাকে। তোমাকে যা বলছি তা করো, এত বক বক না। এই জন্য ডিল হয়নি ওকে। আর তোমার মতো মেয়ের মুখে এ জাতীয় কথা মানায় না। আমি কিছু বললাম না, শুধু কান্না জড়ানো চোখে আরাভের দিকে একবার তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেছি। সেদিন আর আরাভের সাথে বেশি কথা বলিনি। রাতে আরাভ আমার জন্য আইসক্রিম এনেছিল, হয়তো উনি অনুতপ্ত এটা বুঝাতে, তবু আমি না নিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতেও কিছু না বলে শুয়ে পড়েছি। যেই মেয়ে এত কথা বলে তার এমন চুপচাপ থাকা আরাভের মনে অনুতাপ সৃষ্টি করল। রাতে ঘুম ভাঙতেই আমি রান্নাঘরের দিকে এগোলাম আইসক্রিমগুলো খাল্লাস করতে, কিন্তু গিয়ে দেখি শাশুড়ি আম্মু আইসক্রিম খায়। সেইগুলো যা আরাভ এনেছে। এমা শাশুমা দেখি আমার মতো। আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, শাশুমা কি করেন? এমন আকস্মিক কথায় শাশুড়ি মা ভয় পেয়ে গেল। তুমি এখানে কি করো? পানি আনতে আসছি। আয়শা দেখি আপনি আইসক্রিম খান। আমি তো শুনছিলাম আপনার ডায়াবেটিস আর আপনি অনেক হেলথের বিষয়ে সিরিয়াস, তাইলে রাতে এই অবস্থায় মিষ্টি? এই মেয়ে তোমার কি? হ্যাঁ, আস্তে শাশুমা আস্তে, সবাই বুঝে যাবে, নইলে আপনি রাতে লুকিয়ে আইসক্রিম খান। ইজ্জতের কি হবে ভাবুন। এই মেয়ে কি চাও তুমি? কিছু না, চলেন একসাথে আইসক্রিম খাই, না দিলে কিন্তু সবাইকে কমু আপনি রাতে লুকিয়ে এসব করেন। খান তো খান, তাও আরাভের আনা। উনি জানতে পারলেও আপনারই সমস্যা। মৌনতা সম্মতির লক্ষণ, তাই আমি বসে শাশুড়ি আম্মুর সাথে আইসক্রিম খাওয়া শুরু করলাম। হঠাৎ বাইরে কিছুর শব্দ হতেই উনি ভয় পেয়ে গেলেন আর বললেন, এখন কি হবে? কি উঠছে? আরাভ হলে সমস্যা। চিন্তা কইরেন না, ওদিকটায় লুকান, আমি সামলাচ্ছি। আমার কথা মতো উনি লুকিয়ে পড়ল। ঠিকই আরাভ এসেছিল। আমাকে দেখে বলল, তুমি এখানে এত রাতে? না, আমার ভূত আছে, দেখেন না। ঠিকই তো, আইসক্রিম খাচ্ছ রাতে লুকিয়ে, তাও তখন মাফ করে দিয়ে তখনই নিলে কি হতো? আমি আপনাকে মাফ করিনি। এর টাকা আমি না হয় দিয়ে দিব। এখন আমাকে জ্বালাইয়েন না, খাইতে দেন। এই বলে তাড়াতাড়ি আইসক্রিম খাওয়া শুরু করলাম। আস্তে, আইসক্রিম পালাচ্ছে না কোথাও। ওই আপনি জানতো আমার আইসক্রিমে নজর দিয়েন না। কি আমি নজর দিচ্ছি? জি। এটা বলে আবার খেতে বসলাম। আরাভ আমার দিকে তাকায় আছে। ওর মনে, বাচ্চার মতো মেয়েটা। এত পাগলি কেউ হয় জানতামই না। গালগুলো লাল লাল, ইচ্ছে করে গালটা টিপে দেই। আরাভকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম, অন্যদিকে তাকান তো, আমি জানি আমি কিউট, এত দেখতে হবে না। আরাভ ভ্যাবাচেকা খেলো এমন কথায়। কি মনে করে চলে যেতে লাগল। তারপর আমার ফিরে আসলো। ঘরে চলোট, এত রাতে বেশি খেও না, ঠান্ডা লাগবে। না, আমি যাব না, আপনি যান। চলো বলছি। নো। আরাভ এবার কিছু না বলে আমাকে কোলে তুলে নিল।
আমি যখন বলছি যাবা তো যাবাই, সো মিস চলো ঘরে যাওয়া যাক। আমি কিছু সময় হাত পা নাড়ালাম কিন্তু পারছিলাম না তার শক্তির জোরে। বান্দর একটা শক্তি দেখালো। মনে মনে বললাম, আমারও দিন আসবে, এখন হোক তার রাত। আরাব আমাকে কোলে করে ঘরে এনে নামিয়ে দিল। আমার সাথে জেদ করতে আসবা না আদিরা, ফল খারাপ হয় আর এত রাতে আইসক্রিম খাওয়া এমনিও ভালো না। দ্বিতীয়বার এমন করলে খারাপ হবে বুঝলে মিস। আপনি একটা খাপোছাড়া বানর বুঝলেন। এরকম কে করে ভুলবেন না, আমি আপনার সাময়িক সময়ের জন্য স্ত্রী, মরি বা বাঁচি আপনার কিছু হওয়ার কথা না। রাগের মাথায় কথাগুলো বললাম। আরাব কিছু সময় ভেবে আমাকে সরি বলল। আমিও আজকাল তার সাথে থেকে বেশি কথা বলা শিখছি। না সাময়িকই হোক বা যাই হোক, এটা একটা সম্পর্ক। আরাব তো আর আমার ক্ষতি চায়নি। তাকিয়ে দেখি আরাব শুয়ে পড়েছে। তার দিকে গিয়ে বললাম, আরাব, একটা কথা ছিল। জি বলুন। আপনি আমাকে আপনি বলছেন যে, কখনো তো আপনি বলেননি। না, ভাবলাম সাময়িক তো তুমি বলাটাও ভুল হবে। আপনি তো আগেও আমাকে তুমি বলতেন। তা এখন থেকে আপনি বলবো, কোনো সমস্যা? আরাব কিছুটা রেগে কথাটা বলল। না, কিন্তু পিচ্ছি মানুষের উপর রাগ করতে নেই। এই দেখেন, আপনিও বিকেলে ভুল কথা বলছেন, ভোর রাতে আমি বললাম সদবোধ। চলেন দুজনে কান ধরি। কিছুটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে আদিরা কথাগুলো বলায় আরাব রাগ না কমায় পারল না। আরাব বলল, আমরা তো ফ্রেন্ড হতেই পারি মি আরাব, তাই না? আমি বন্ধুত্বের হাত বাড়ালাম। হ্যাঁ, ফ্রেন্ডের একটা রুল আছে, কিন্তু সত্যি বলতে হয়। প্রমিস করেন পিঙ্কি? প্রমিস, আপনি আর আমিও বলবো। বন্ধু পাশে থাকলে কষ্টও কমে, আর আমাদের তো একসাথে কিছু সময় কাটাতেই হবে। বন্ধুত্ব করলে আমাদেরই লাভ। ঠিক কথা বলেছ আদিরা, বন্ধু পাশে থাকা ভালো। আজ থেকে আমরা বন্ধু। যাও, সত্যিই বলবো, তুমিও বলবা। তাহলে কি দিয়ে আজকের কথা শুরু করা যায় বলো তুমি? আগে আপনি লেপের নিচে থেকে বের হন, আমি ঢুকবো, একটু ঠান্ডা লাগে। সেই কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে বকবক করছি। নিজে তো ঠিকই এইটুকু সময়ে গরম হলেন। এটা বলে আমি নিজেই আরাবের লেপ টেনে উল্টো দিকে বসে পড়লাম। আরাব হাঁ করে তাকিয়ে। আদিরা, তুমি একটা জিনিস জানো কি? কি জিনিস? তুমি মাঝে মাঝে এমন কথা বলো যা মিন করে এক, মনে হয় এক। কি বললেন? বুঝলাম না। বুঝতে নেই। চলো শুরু করি, বলো তোমার সম্পর্কে। আমি সিম্পল একজন মধ্যবিত্ত পরিবারের একজন ফাজিল, আমি তা তো জানেনি। লাইফে বহুত ফাজলামি করছি। বেস্ট ফ্রেন্ড কুবরা, কিন্তু এখন যোগাযোগ নাই। বিয়া কইরা মুই বাসায়। আপনি একটা আহাম্মক, টিভিতে কত দেখি এমনভাবে বিয়ে হলে বউকে ফির কলেজ যেতে দেয়। আপনি তাও করেন না, এমনকি জিজ্ঞেসও করেননি। একদম ভিলেনের মতো আপনি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি, জলদি ভর্তি করে দিব আবার। তোমার একটা জিনিস ভালো জানো আদিরা, তোমার মনে যা মুখে তা। এটা তারিফ ছিল? হ্যাঁ। ওমা থাঙ্কু। তারপর আমার লাইফে ক্রাইম পার্টনার হলো বেস্টি আর প্রেয়সী, মেরা বেহেন। আরও অনেক কিছু। আমি গান ভালোবাসি অতিরিক্ত। আগের ফোন মেমোরি ভর্তি ছিল গানে। আপনি তো ভাঙ্গেই দিছেন, বান্দর লোক একটা। এতটুকু জ্ঞান নাই আপনার যে ভাঙলে কিনে দিতে হয়। বাপরে আদিরা, ওকে এটাও কিনে দিব? আমাকে নিয়ে এত সমস্যা কারো থাকতে পারে জানতামই না। আমার কাছে তো আরও আছে, কিন্তু পড়ে শুনিয়েন, এবার আপনার সম্পর্কে বলেন। আমার জীবনও সিম্পলি আদিরা।
বন্ধু ছিল কিন্তু মনের কথা বুঝার কেউ না। ভাবছিলাম রিলেশন করলে সব ফাইন, তাই অনেক রিলেশন করছি, যদিও এলিনার সাথেই লং সবচেয়ে, তাই তো ওকে ভালোবাসি। আমার লাইফ ভালো ছিল প্রথম 10 বছর, কিন্তু মা মারা যায় যখন আমার একটা ভাই হয়, কিন্তু দুজনকেই হারাই। তারপরের জীবনটা প্রথমে নাজিয়া চৌধুরীকে মা ভাবলাম, কিন্তু উনি হয়তো ছেলে ভাবতে পারেনি। তারপর আরও অনেক গল্প, এখন তাকে আর মি চৌধুরীকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তাদের অপছন্দই আমার পছন্দ। একটা ওয়াদা রইল, আমি বেঁচে থাকা পর্যন্ত আপনি আমার সাথে শেয়ার করতে পারেন সব কথা, আর নিজেকে একা ভাবতে হবে না। আমি আছি তো, বকবক করে আপনার কানের পোকা মেরাই দিব। এখন তো এটা নিয়েই চিন্তা হচ্ছে, হাহাহা। আপনার হাসি তো সুন্দর, তাহলে পেঁচার মতো হয়ে থাকেন কেন? এমনি। আদিরা, তোমার প্রিয় মানুষটার কথা বলো। মুখের হাসি মিশে গেল। জানতে কি হবেই? বলছিলা ফ্রেন্ড তুমি, সো বলতে হবে কিভাবে কি হয়, নো বাহানা। আমার প্রিয় মানুষ ছিল একজন, নাম ছিল আয়ান। আমি ওকে ভালোবাসিনি কোনোদিন, এমনকি ও নিজেও আমাকে ভালোবাসেনি। প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল না। সম্পর্কটা ছিল সাময়িক বন্ধুত্বের, কিন্তু ভালোবাসা হয়নি। ও প্রপোজ করে, আমিও মেনে নেই। একদিন ও বুঝে যায় চলবে না, ছাড়ে দেয়। আমিও বাধা দেই না। প্রথমে ভাবছিলাম আমিও বুঝি ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া তো আর থাকা যায় না। মুচকি হেসে বললাম, আর ইউ সিরিয়াস আদিরা? হ্যাঁ, কেন মনে হচ্ছে না আমি সত্যি বলছি? তাহলে তুমি না বললা তোমার প্রিয় মানুষের জন্য টাকাটা নিচ্ছ। প্রিয় মানুষ যে প্রেমিক হবে তা তো নয়। টাকাটা আমার দরকার ছিল, যেদিন বললেন যা চাবো তাই পাবো, তখন এটাই বলতে হয়েছে। রাফি হলো 11 বছরের একটা ছেলে যে ক্যান্সার আক্রান্ত। তাকে আমি পার্সোনালি চিনি, তাই তার প্রতি হয়তো এত মায়া। আমার নিজেরও কোনো ভাই নাই। এক বর্ষা বৃষ্টির দিনে সে আমার কাছে খাবার চেয়েছিল। ওদিন দিয়েছিলাম। পরে আবার আসতো, দেখা পেলে দিতাম, কিছু না কিছু এভাবে মিল হয়ে যায়। মনের সম্পর্ক এটা অবশ্যই ভালোবাসার। আর আপনাকে বলেছিলাম যে এইটার ভিত্তিতে আমাকে ফরেইনে জব আর পড়ালেখার সুযোগ করে দিতে হবে। আপনি রাজিও হয়েছিলেন, মনে আছে? হ্যাঁ। আপনার সাথে ডিভোর্স হলে লাইফ তো চালাইতে হবে, আমি তো আর সারা জীবন কাঁদব না যে হায় কি হলো রে এই সেই। আদিরা, সরি। কেন? তোমার লাইফে অতিরিক্ত ভেজাল আনছি আমি? ব্যাপার না, এমনিও আমার বিয়ের কথা চলতেছিল বাড়িতে, আপনাকে না করলেও একটা বুইরারে চাপাতে চাচ্ছিল। ভালোই হইছে, বিয়ে হইছে। অনুতপ্ত হইতে হবে না। যাই হোক, আমি ঘুমাবো, আপনি এখন সোফায় যান, রাতের আগে জায়গা ছাড়ছি, এখন দিমু না ভাগেন। কঠিন জিনিসও কত সিম্পলভাবে নেয় এই মেয়ে। আজব একজন, যা বুঝার সামর্থ্য হয়তো আমার নেই। এটা ভেবে আরাব সোফায় চলে গেল। সকালে আরাবের ঘুম ভাঙ্গে, মাথার উপর আদিরাকে দেখে ভয় পায় যায়। মুখ ভিগি, বিল্লি বানান কেন? কিছু করতেছি না, আপনার ফোন নিছিলাম। কেন? এলিনা আফা কলিং, আপনি স্লিপিং ডিস্টার্ব যেন না হয় তাই ধরে বলতে চাইলাম, কিন্তু কেটে গেল। কথাও বলতে পারলাম না, ধলা আপার লগে কথা। আদিরা, তোমার কথাগুলো কোনো ডিকশনারিতে বলিও, বুঝতে সুবিধা হবে। ওকে লিখে নেন আদিরার ডিকশনারি। যাই হোক, মজাবাদ। হাহা, আজ চলো তোমাকে তোমার কলেজে ভর্তি প্লাস ফোন কিনতে নিয়ে যাব। এটা তোমার জন্য বন্ধুর গিফট। আজকাল আমার সাথে থাকে সুইট হয়ে যাচ্ছেন আপনি। এটা তারিফ ছিল নাকি অপমান? দুটোই, হিহি।
সেদিন আমি খাওয়ার টেবিলে নাজিয়া চৌধুরীর দিকে চোখ মারছি, তিনি লজ্জা আর রাগ নিয়ে চোখ নামায় নেন। আরাভের সাথে সেদিন কলেজে ভর্তি হই এবং সে আমাকে ফোন কিনে দেয়। ধীরে ধীরে আরাভ আর আমি ভালো বন্ধু হয়ে উঠতে লাগলাম। আরাভ আমাকে কলেজে দিয়ে আসা আর নিয়ে আসত। একদিন এক বান্ধবী, ঋতু, ওই আদিরা তোর ভাইটার নাম কি রে? আমি কোনো ভাই? ঋতু যে তোকে নিতে আসে। আমি কি দরকার? ঋতু জোসস দেখতে রে, আমি ক্রাশ খাইছি পুরাই। আমি লাভ নাই দ্বিতীয়বার তাকাতে আসিস না, মারে দিব। ঋতু ওই কেন রে? আমি অনেক কাহিনী বুঝবি না, আর সে আমার ভাই না, হাজবেন্ড রুখে মনু। আর নেক্সটে যেন তার দিকে তাকাতে না দেখি, নইলে চোখ চোখের জায়গায় থাকবে না। সেদিন ঋতুর মুখ হা হয়ে গেছিল। তারপর আর কথা হয়নি ওর সাথে। সেদিন কেন এমন করলাম জানি না, কিন্তু অনেক রাগ লেগেছিল কথাগুলো শুনে। আরাভ আমাকে সেদিন নিতে আসলে গাড়িতে চুপচাপ বসেছিলাম। ব্যাপার কি আদিরা এত চুপচাপ যে? আপনি আর আমাকে নিতে আসবেন না কেন? আসলেও ছেঁড়া জামা পরে আসবেন, মাথায় চপচপ তেল দিবেন, পারলে চুল কাটে ফেলেন। কি বলছো কিছুই বুঝতেছি না। আপনার উপর বহুত মানুষ ক্রাশ খাচ্ছে, কেমন শাকচুন্নির মতোগুলো। আহা, এতে ভুল কি? একজন হ্যান্ডসাম পার্সনের উপর তো ক্রাশ খাবেই জলো নাকি? ভ্যাবাচাকা খেয়ে বললাম, মাথা নষ্ট? আরে আমি বলতেছি ভালো মানুষ ক্রাশ খায় না, সব কেমন কেমন ল্যাংড়া কানি ক্রাশ খায় আর কি। আরাভ দেখেন বাইরে হাওয়া বয়। কথা ঘুরাতে বললাম, আদিরা হাওয়া সব জায়গায়ই থাকে। ও ও নাইস এয়ার, তাই না? আমি গান শুনি ওকে। তাড়াতাড়ি কানে হেডফোন গুজে নিলাম, না হলে আরো জবাব দিতে হতো। আরাভ মনে মনে মজা পেলেও মনে একটা ভয় আসতেছে, তার আদিরা কি ধীরে ধীরে তার প্রতি ফুটবল। যদি এটা হয় তাহলে ভুল হবে। আরাভকে কিছু ভাবতে দেখে বুঝলাম উনি কি ভাবতে পারে। তাই বললাম, ভাবিয়েন না, প্রেমে পড়িনি আমি, মানুষের ভালোবাসাকে সম্মান করি। এলিনা আফার জন্য বাঁচাচ্ছি আপনাকে, গাড়ি চালান ভালো করে। নইলে এমন ভাবতে ভাবতে গাড়ি চালালে আপনিও মরবেন, আমিও ওয়াক্কা হব। এখনো আমার ভালো করে বিয়েও হয়নি, বাচ্চাও না, তখন তারা এতিম হবে, তখন ওরা আপনাকে বদদোয়া দিবে। আরাভের চিন্তা ঘুচেট গেল, সাথে মুখে হাসি এসে গেল। বাড়ি ফিরে দেখি আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এসেছেন এবং তিনি অন ফায়ার। আরাভ, তুই আর এই মেয়ে, তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এমন মেয়ের তো দরকারই নেই যে আমার ছেলের টাকার জন্য তাকে বিয়ে করে। ছি, কত পরিমাণ বেয়াদব হলে একটা মেয়ে তাকেই বিয়ে করে যার সাথে তার বোনের বিয়ের কথা। এরা তো পতিতার চেয়েও অধম। শ্বশুর আব্বুর কথা শুনে আমি অবাক হয়ে যাই। এতটা খারাপ ভাষা কেউ উচ্চারণ করেনি আমার সাথে। আমি তার কথায় কিছুটা ভয় পেয়ে আরাভের দিকে তাকালাম, দেখতেছি তার চোখ রাগে লাল হয়ে যাচ্ছে। চলবে।